যখন একটা নির্বাচনের ফয়সালা হয় মাত্র কয়েকশো ভোটে, তখন সেটা আর শুধু হারজিতের গল্প থাকে না, সেটা হয়ে যায় একটা রুদ্ধশ্বাস রাজনৈতিক থ্রিলার। আজ আমরা ত্রিপুরার সাবরুমের এমনই এক নির্বাচনের ব্যবচ্ছেদ করব, যেখানে প্রতিটি ভোট গোনার সাথে সাথে যেন খেলার মোড় ঘুরে যাচ্ছিল। ভারতের উত্তর পূর্বের একটা শান্ত শহর সাবরুম হঠাৎ করেই ত্রিপুরার রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে। তো কিভাবে একটা ছোট নির্বাচনী এলাকা এমন এক জটিল রাজনৈতিক ধাঁধার জন্ম দিল? চলুন আজ আমরা সেই রহস্যটাকেই ভেদ করার চেষ্টা করি। ৩৯৬, হ্যাঁ, ঠিকই শুনছেন। ২০২৩-এর বিধানসভা নির্বাচনে এই ছোট্ট সংখ্যাটাই ঠিক করে দিয়েছিল সাবরুমের ভাগ্য। ভাবতে পারেন, হাজার হাজার ভোটের মধ্যে ফারাকটা ছিল ঠিক এতটা। এত কম মার্জিন, মানে বোঝাই যাচ্ছে লড়াইটা কি পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে একটা রাজনৈতিক লড়াই এতটা হাড্ডাহাড্ডি হতে পারে? কোন ফ্যাক্টরগুলো কাজ করে এর পেছনে? এর উত্তরটা কিন্তু সহজ নয়। আমাদের একটু গভীরে যেতে হবে, ডেটাগুলো খুঁটিয়ে দেখতে হবে। সাবরুমের এই জটিল ছবিটা পরিষ্কারভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে ২০২৩-এর ভোটের ব্যবচ্ছেদ করব। তারপর একটু পেছনে ফিরে দেখব এই এলাকার রাজনৈতিক ইতিহাসটা কি বলে। আর শেষে ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা সম্ভাব্য স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা করব। বেশ, তাহলে আর দেরি কেন? চলুন সরাসরি ২০২৩-এর ফলাফলের দিকে তাকাই, দেখি সংখ্যাগুলো আমাদের কি বলছে। দেখুন, কি দারুণ একটা পট পরিবর্তন। ২০১৮-তে যেখানে বিজেপি ৫১% বেশি ভোট পেয়ে বেশ আরাম করেই জিতেছিল, সেখানে মাত্র ৫ বছরে খেলাটা পুরো ঘুরে গেল। ২০২৩-এ সিপিআইএম প্রায় ৪৯% ভোট পেয়ে সিটটা ওয়াপস নিয়ে নিল, আর বিজেপির ভোট কমে দাঁড়ালো ৪৮%। মানে ভোটের এই সামান্য এদিক ওদিকই পুরো খেলার রেজাল্ট পাল্টে দিয়েছে। আর ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় যখন আমরা দেখি যে ৯২%-এরও বেশি মানুষ ভোট দিয়েছেন। এত হাই টার্নআউটের পরেও জয়ের ব্যবধান ১%-এরও কম। এর মানে কি? এর মানে হলো লড়াইটা ছিল একেবারে শেষ ভোটার পর্যন্ত, প্রত্যেকটা ভোট এখানে ম্যাটার করেছে। আচ্ছা, ২০২৩-এর এই ক্লোজ ফাইটটা ভালো করে বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করতে হবে। সাবরিমের রাজনৈতিক অতীতটা না জানলে বর্তমানে ছবিটা ঠিক পরিষ্কার হবে না। এই সংখ্যাগুলো দেখুন, যেন সাবরুমের রাজনৈতিক জার্নির একটা জলজন্ত দলিল। ৯৩ থেকে ২০১৩ পর্যন্ত এই আসনটা ছিল সিপিআইএমের একটা শক্ত ঘাঁটি, মানে যাকে বলে ফোর্ট্রেস, টানা ৫০%-এর ওপর ভোট। কিন্তু ২০১৮-তে যা হলো, সেটাকে একটা রাজনৈতিক ভূমিকম্প বলা চলে। বিজেপি সবাইকে চমকে দিয়ে জিতে গেল। যদিও ২০২৩-এ সিপিআইএম কামব্যাক করল, কিন্তু মার্জিনটা এতটাই কম যে এটা পরিষ্কার হয়ে গেল লড়াইটা এখন আর একপেশে নেই। তাহলে মূল লড়াইটা কি নিয়েছিল ২০২৩-এ? একদিকে ছিল উন্নয়নের প্রতিশ্রুতি, মানে চাকরি, রাস্তাঘাট, ব্যবসা, আর অন্যদিকে ছিল জাতীয়তাবাদের আবেগ। এই দুই ভিন্ন ধারার প্রচারণার টক্করেই কিন্তু ভোটের ব্যবধান এতটা কমে আসে। স্ট্র্যাটেজি এখানে কিংমেকার হয়ে ওঠে। তো আমরা এতক্ষণ সংখ্যা নিয়ে কথা বললাম, এবার চলুন দলগুলোর ভেতরের দিকে তাকাই। তাদের আসল শক্তিটা কোথায়, বা দুর্বলতাই বাকি, কোন সুযোগগুলো সামনে আছে আর কোন বিপদগুলো অপেক্ষা করছে? যে কোনো রণনীতি তৈরির আগে এই বিশ্লেষণটা খুব জরুরি। একদিকে যেমন শক্তিশালী নেতৃত্ব বা পুরনো ক্যাডার নেটওয়ার্ক একটা দলের বিরাট অ্যাসেট, তেমনি এত কম ব্যবধানে জেতাটা কিন্তু একটা বড় দুর্বলতার দিকও। আবার দেখুন, সরকার বিরোধী হাওয়াকে কাজে লাগানোর একটা সুযোগ যেমন আছে, তেমনি বিপক্ষ দলের রিসোর্স বা সাংগঠনিক শক্তি একটা বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতের যে কোনো প্ল্যান কিন্তু এই বাস্তবতার উপর দাঁড়িয়েই করতে হবে। দেখুন, একটা এলাকার রাজনীতি তো শুধু দলের শক্তি দুর্বলতার ওপর চলে না, বাইরের অনেক কিছু প্রভাব ফেলে। যেমন সাবরুমের কথাই ধরুন, নতুন ল্যান্ডপোর্টের অর্থনৈতিক সম্ভাবনা, এলাকার বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক বুনন, আর প্রচারের জন্য ইন্টারনেটের ব্যবহার, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ভোটের অঙ্ককে এদিক ওদিক করে দিতে পারে। কিন্তু এত সব বড় বড় অ্যানালিসিসের পরেও আসল প্রশ্নটা কিন্তু একটাই: সাধারণ মানুষ কি চায়, তাদের দিনের শেষে কি সমস্যা? এর উত্তরটা তো আর ডেটা শিটে পাওয়া যাবে না, উত্তরটা আছে সাবরুমের মাটিতে। চলুন এবার সেই মাটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। বেকারত্ব, ভাঙাচোরা রাস্তা, আর ওই যে মৈত্রী সেতু,
যেটা নিয়ে এত আশা কিন্তু কাজ এগোচ্ছে না। এগুলোই হলো সবরুমের মানুষের আসল চিন্তা। এলাকার যুবকদের চাকরির জন্য বাইরে যেতে হচ্ছে, আর ব্যবসায়ীরা বসে আছে কবে বর্ডার ট্রেডটা ঠিকঠাক চালু হবে। খুব পরিষ্কার, যে দল এই সমস্যাগুলোর সত্যিকারের সমাধান দিতে পারবে, পাল্লা কিন্তু তার দিকেই ভারী হবে। বেশ, এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, এবার একটু সমাধানের দিকে তাকাই। এমন একটা কাটায় কাটায় টক্করে জিততে হলে একটা নিখুঁত আর চতুর্মুখী স্ট্র্যাটেজি তো লাগবেই। জয়ের জন্য এখানে একটা চতুর্মুখী নীতির কথা বলা হচ্ছে। এর 4টে পিলার বা স্তম্ভ হল: একদম কাটায় কাটায় নির্বাচনী কৌশল, সংগঠনকে নতুন করে চাঙ্গা করা, মানুষের মনে নিজেদের ন্যারেটিভ বা গল্পটা প্রতিষ্ঠা করা, আর হাতে যা রিসোর্স আছে তার সেরা ব্যবহার করা। একটাও কিন্তু অন্যটার থেকে কম গুরুত্বপূর্ণ নয়। এই স্ট্র্যাটেজিটাকে শুধু কাগজে কলমে রাখলে তো চলবে না, এটাকে বাস্তবে নামাতে হবে। যেমন মৈত্রী সেতুর আশেপাশের ব্যবসায়ীদের টার্গেট করা, কারণ তাদের স্বার্থ সরাসরি এর সাথে জড়িত। তরুণদের সামনে এনে বুথ টিমকে আরও মজবুত করা, শুধু উন্নয়নের কথা না বলে তার সাথে সামাজিক ন্যায়ের কথাটাও জোড়া। আর অবশ্যই কম খরচে ডিজিটাল মিডিয়াকে প্রচারের মূল হাতিয়ার বানানো। স্ট্র্যাটেজি তো হলো, কিন্তু আসল খেলাটা হলো এক্সিকিউশন। একটা ভালো পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে গেলে একটা টাইমলাইন মেনে চলতে হয়। চলুন শেষ অংশে আমরা সেই 90 দিনের ব্লুপ্রিন্টটা দেখে নিই, যেটা একটা দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারে। দেখুন, এখানে পুরো 90 দিনের একটা রোডম্যাপ দেওয়া আছে, নির্বাচনের ঠিক 3 মাস আগে থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত। একদম গোড়ায় ফিল্ড টিম তৈরি করা আর ডোর টু ডোর ক্যাম্পেইনিং, সেখান থেকে ছোট ছোট গ্রামসভা করা, টার্গেটেড সোশ্যাল মিডিয়া অ্যাড চালানো, আর একেবারে শেষ সপ্তাহে ভোটারদের বুথ পর্যন্ত নিয়ে আসার ফাইনাল পোষ। প্রত্যেকটা স্টেপ খুব পরিষ্কারভাবে সাজানো। আর এই পুরো প্ল্যানটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? এটা কিন্তু শুধু পুরনো দিনের মাঠের লড়াইয়ের উপর ভরসা করছে না, বরং সেই চিরাচরিত প্রচারের সাথে আধুনিক ডিজিটাল ক্যাম্পেইনিংয়ের একটা দারুণ ব্লেন্ড তৈরি করা হয়েছে। আজকের দিনে এই দুটোকে একসাথে না মেলালে জেতাটাটায় অসম্ভব। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, 396 ভোটের এই সামান্য ব্যবধান, এটা কি একটা দুর্বলতার চিহ্ন, নাকি সঠিক কৌশল আর পরিকল্পনা দিয়ে কাজ করলে এই সামান্য ব্যবধানকেই একটা বড়সড় জনমতের ভিত্তি বানানো সম্ভব? উত্তরটা কিন্তু ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে আছে, আর নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপের উপর।